আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল। প্রথমে মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ আল্লাহর অশেষ কৃপা এবং তার রহমতে আমরা আজও পৃথিবীতে বেঁচে আছি। বর্তমান প্রেক্ষাপটে, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমি কিছু কথা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। সবচেয়ে জনপ্রিয় এবং আলোচিত শব্দ রাজাকার। আচ্ছা, রাজাকার কি? রাজাকার শব্দটি আসছে ফার্সি ও উর্দু ভাষা থেকে, যার একটি শব্দ আক্ষরিক অর্থ হলো স্বেচ্ছাসেবী। কারণ আপনারা জানেন যে আমাদের দেশেও বিভিন্ন রকমের স্বেচ্ছাসেবী সংগঠন আছে, যেমন আনসার বাহিনী, বিএনসিসি, গ্রাম পুলিশ ইত্যাদি। ওই সময়কার সময় যখন আমরা পূর্ব পাকিস্তান নামে ছিলাম, তখন আমাদের সামরিক বাহিনীর সাথে এই আধা সামরিক একটা সংগঠন ছিল, যেটার নাম ছিল রাজাকার। এদেরও কিন্তু আনসারের মতন ব্যাচ ছিল এবং ব্যাচের লেখা থাকতো রাজাকার শব্দটা। অর্থাৎ সেনাবাহিক বা সামরিক বা সরকারের যে কোনো দুর্যোগপূর্ণ সময়, দেশের ক্রান্তিক সময়, দেশের অরাজকতার সময় এই সংগঠন দেশের সামরিক বাহিনীর সাথে সম্পৃক্ত হয়ে দেশের উন্নয়নে এবং দেশের কল্যাণে কাজ করবে। এখন বাইদিক 1971 সালের স্বাধীনতার সময় পাকিস্তান সরকার পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করার জন্যে এই রাজাকারকে সম্পৃক্ততা করল এবং তাদেরকে ডাকল। যেমনটা আমাদের দেশের সামরিক বাহিনী যদি কোনো বিপদগ্রস্ত বা কোনো দুর্যোগের মোকাবেলা হয়, তখন যেমন আমাদের আনসারকে ডাকে, বিএনসিসিকে ডাকে এবং অন্যান্য সংগঠনকে ডাকে, ঠিক সেরকম এদেরকে ডাকছে। তখন তারা পাকিস্তানে হয় যুদ্ধ করছে এবং তখন তাদের নামই ছিল রাজাকার। বর্তমানে এটা একটি ঘৃণিত এবং শব্দে পরিণত হয়েছে। বাংলাদেশের চরম ঘৃণা এবং ধিক্কারের। কেউ কেউ রাখে দেশদ্রোহী, যুদ্ধপরাধী বা দেশের শত্রু হিসেবেও বলেছে। বাংলাদেশে আধা সামরিক বাহিনী গঠনের সময় আমরা এরকম অনেক সংগঠন দেখতে পাইছি, যেটা এর আগে আমি বলছি, আনসার বাহিনী, বিএনসিসি, গ্রাম পুলিশ ইত্যাদি। মূলত এরা দেশের দুর্যোগের সময় সরকারের বিভিন্ন ক্ষেত্রে তার সহযোগিতা করে। আমার ব্যক্তিগত মতামত হলো, স্বাধীনতা অর্জনের প্রতিপক্ষ থাকতে পারে, থাকতেই হবে। প্রতিপক্ষ না থাকলে আমরা স্বাধীনতা কার কাছে কান্দেন। আর দ্বিতীয়ত, আমরা ওই সময় যুদ্ধ করেছি তো বাংলাদেশ সরকারকে সহযোগিতা করার জন্যে। তখন অস্থায়ী সরকার ছিল, তাদেরকে সহযোগিতা করার জন্যে আমরা স্বাধীনতা করছি। এরা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধ, স্বাধীনতার পক্ষে ছিল। আর যারা বিপক্ষে ছিল তারা ছিল পাকিস্তান বাহিনী বা রাজাকার বাহিনী। যাই এখন দেখেন, সে দূর থেকে পাকিস্তান থেকে বাংলাদেশের দূরত্ব প্রায় 900 থেকে 1200 কিলোমিটার, বা কেউ কেউ 1500 বলছে। এত দূরত্ব থেকে এই দেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করার জন্যে, অর্থাৎ তারা স্বাধীনতা অর্জন ছিনিয়ে নেওয়ার জন্য আর আমরা স্বাধীনতা অর্জন করার জন্য, এই প্রতিপক্ষ বাহিনীকেই কিন্তু এই রাজাকার বাহিনী সহযোগিতা করছে। এটা সত্য। কিন্তু রাজাকার বাহিনী কিন্তু এই দেশের সন্তান। আবার এই সময় যারা সেনাবাহিনীতে, পুলিশে, বিভিন্ন সেক্টরে কাজ করছে পাকিস্তান পিরিয়ডের সময়, পুরো পাকিস্তান পিরিয়ডের সময়, তারাও কিন্তু এই দেশের সন্তান ছিল। এখন তাইলে আমাদের দোষটা কি? আমরা তো পাকিস্তানের মনে করেন গোলাম ছিলাম, বা পাকিস্তানে আমরা কর্মরত ছিলাম। আমরা ছিলাম দেশ বিভাজনের কারণে আমরা পুরো পাকিস্তানের সৈন্য হয়ে গেছি, পুরো পাকিস্তানে আনসার বাহিনী হয়ে গেছি, পুরো পাকিস্তানে আমরা ওই রাজাকার হয়ে গেছি আর কি। এখন আমরা পুরো পাকিস্তান কিভাবে হলাম? এর পিছন যাই। 1948 সালের দেশ বিভাগ, 47 সালের দেশ বিভাগ, এই যে একটা সময় 47 থেকে 48 সময় যে আমাদের পুরো পাকিস্তান করে দিল, এরা করলো কারা? এরা তো করছে ভারত, এরা করছে ব্রিটিশ। ভারতের ষড়যন্ত্রে আমাদেরকে দেশ হিসেবে বা সংখ্যালঘু হিসেবে বিভাজন করলো, ধর্মীয় দিক থেকে বিভাজন করলো। এটা অনেক ইতিহাস সম্পর্কে জানেন বা জ্ঞাত আছে। কিন্তু বলার একমাত্র কারণ হচ্ছে,
আমরা যদি কেউ সরকারের পক্ষে থাকি বা আধা সামরিক বাহিনীর সম্পৃক্ত থাকি, তাহলে আমাদের অপরাধ কি? এ সময় একটা দল তো জয়ী হবে, একটা দল পরাজিত হবে, এটাই স্বাভাবিক কথা। যাই হোক, আমরা পাকিস্তানের পক্ষ নিলাম, আমরা রাজাকার হয়ে গেলাম। এখন যারা সরকারি কর্মচারী থাকে তারা তো সরকারের পক্ষেই নেবে, এটাই তো স্বাভাবিক। এটা আমাদের বোঝের অভাব। এরা পাকিস্তানের শাসনে ছিল, ইসলামপন্থী মতামত ছিল, যুক্ত ছিল, দেশকে বিভক্ত না করতে চেয়েছিল, দেশকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে চেয়েছিল। এটা ছিল তাদের উদ্দেশ্য। পরাজিত হয়ে কি কারণে পরাজিত এখন কেন হয়? এরা পরাজিত হওয়ার মূল কারণ হচ্ছে তারা আত্মসমর্পণ করা। দেখো যে পাকিস্তান থেকে তাদের কোনো সাহায্য সহযোগিতা আসে না, তাদেরকে আগের মতন রসদ বা কোনো কিছু দেওয়া হয় না। তখন তাদের মধ্যে একটা জাগৃত হলো যে আমরা আমাদের দেশের মানুষকে হত্যা না করে, আমার দেশের ক্ষতি না করে আমরা আত্মসমর্পণ করি। তা না হলে আপনারা শুনছেন যে ইতিহাসে কখনো কোনো রাষ্ট্র 9 মাসের মধ্যে স্বাধীনতা অর্জন করে? এরকম কোনো বিরল ইতিহাস আছে? নাই। কিভাবে করলো? এই বাহিনী, এই রাজাকার, যাদের থেকে আমরা রাজাকার বলি, এরাই কি করলো? ওই সময় সরওয়ার্দী উদ্যানে কর্নেল ওসমানী সহ যারা ছিল তাদেরকে নিয়ে তারা আত্মসমর্পণ করলো। তার দেশকে কি হলো? ক্ষতির থেকে রক্ষা করলো। তারা নিজেদের ভুল বুঝতে পারলো, স্বদেশের প্রতি তারা সম্মান প্রদর্শন করলো, আত্মসমর্পণ করলো। তা না হলে কখনই আমরা পাকিস্তানের কাছ থেকে সহযোগিতা লাভ করতে পারতাম না বা স্বাধীনতা অর্জন করতে পারতাম না। ফলাফল কি হলো? তারা আজ ঘৃণিত জাতিতে পরিণত হয়েছে, তাদেরকে রাজাকার বলে গালিগালাজ দেওয়া হচ্ছে, সরকারের বিরোধী দল বা মতকে তারা রাজাকার বলে স্লোগান দিচ্ছে, তাদের সাথে পাশবিক নির্যাতনমূলক আচরণ করা হচ্ছে, যেটা আমরা বিগত সরকার আমলে দেখছি। তাদের কাছ থেকে সম্মান, আত্মমর্যাদা কেড়ে নেওয়া হচ্ছে, সেই সাথে সকল প্রকার নাগরিকত্ব অধিকার খর্ব করা হচ্ছে। এটা এখনও জাতিকে ট্যাগ লাগিয়ে বিভিন্ন রকমের স্লোগান দেওয়া হচ্ছে। তাই আমি বলবো যে আসলে আমরা রাজাকার শব্দটা এখন আর ব্যবহার না করি, কারণ দেশ স্বাধীন হয়ে গেছে। রাজাকারদের যে শুধু তাদের অপকর্মই আমরা দেখেছি, কিন্তু তাদেরও তো একটা মন ছিল, তারা তো দেশের প্রতি ভালোবাসা ছিল, না হলে তারা এত তাড়াতাড়ি আত্মসমর্পণ কেমন তারা করলো? পাকিস্তানকে তারা না বলে দিল কেন? তাদেরকে সহযোগিতা করলো না। তাইলে আমরা সবার কাছে আমার অনুরোধ থাকবে, এই ট্যাগটা আমরা জাতি কারো কাছে না লাগবে। ধন্যবাদ সবাইকে। দেশবাসীর সুখী থাকুন, দেশ শান্তি।